15 মাস যাবত স্ত্রীর সাথে সেপারেট, তবে এখনও তাদের ডিভোর্স হয়নি। একই অ্যাপার্টমেন্টের পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করে। তাদের অটিজমে আক্রান্ত 13 বছরের একটি মেয়েও আছে। সেপারেটের পর থেকে মেয়ে বাবার সাথে থাকে, আর মেয়েকে দেখাশোনা করার জন্য রাজ রোশনি নামে তারই হসপিটালের এক নার্সকে রেখেছিল। আজ 1 বছর হলো রাজ আর রোশনির মাঝে অ্যাফেয়ার চলছে, আর এটা সবাই জানত। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এক সকালে রাজের ফ্ল্যাটের মধ্যে রোশনির গলাকাটা রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। পুলিশ খুনি সন্দেহ করে রাজকে অ্যারেস্ট করে, কিন্তু পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসতে থাকে একের পর এক টুইস্ট। কারণ পুলিশের তদন্তে প্রত্যেকের খুন করার মোটিভ আছে, কিন্তু খুনটা কে করলো আর কেনই বা করলো, এই প্রশ্নের উত্তর বের করাটা এখন বড় চ্যালেঞ্জ। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজ ক্রিমিনাল জাস্টিস ফ্যামিলি ম্যাটারের কথা। ইতিমধ্যে আমি ক্রিমিনাল জাস্টিস সিরিজের আরও 3টি সিজন এক্সপ্লেন করেছি, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, যারা দেখেননি দেখে আসতে পারেন। তো আর কথা না বাড়িয়ে সোজা স্টোরিতে চলে যাচ্ছি। শুরুতে আমাদের মাধব মিশ্রা আর তার স্ত্রী রত্নাকে দেখানো হয়। মাধব সিএলইউ নামে একটি ল ফার্মে জয়েন করেছে। আজ তারই চেম্বারে ওই ল ফার্মের এক প্রতিনিধির সাথে মিটিং। রত্নার বিউটি পার্লারের রিনোভেশনের কাজ চলছে, তাই রত্না মাধবের সাথে মাধবের চেম্বারে যাচ্ছে। অন্যদিকে আমাদের কমলা নামে এক মহিলাকে দেখানো হয়। বাজার থেকে মাছ কিনে কমলা যেখানে কাজ করে সেখানে যাচ্ছিল। এদিকে মাধব যে ল ফার্মে জয়েন করেছে তাদের মূলত ফার্মাসিউটিক্যালস কোম্পানি। মাধব তাদের লিগাল সাইটগুলো দেখবে। ফার্নান্দেজ নামে এই ব্যক্তিটি ওই কোম্পানিতে কাজ করত, আর সেখানে কাজ করার সময় সেখানে রাসায়নিকের প্রভাবে তার 60% লাঞ্চ ড্যামেজ হয়ে গেছে। তাই সে কোম্পানির কাছে ক্ষতিপূরণ নিতে একজন লয়ারকেও সাথে এনেছে। তারা ক্ষতিপূরণ হিসেবে 60 লাখ টাকা দাবি করেছে। এদিকে সিএলইউর প্রতিনিধি মিস্টার সৌরিয়া আগে থেকেই ফার্নান্দেজের ক্ষতিপূরণের জন্য 3 কোটি টাকা অ্যাপ্রুভাল করিয়ে রেখেছে। কিন্তু ফার্নান্দেজ 60 লাখ টাকা চাওয়াতে সৌরিয়া মাধবের দ্বারা ফার্নান্দেজকে 1 কোটি টাকার চেকটি বুঝিয়ে দেয়। চাওয়ার থেকে বেশি পাওয়ায় ফার্নান্দেজ এখন খুশি। তবে মাধব সৌরিয়ার কাছে জানতে চাচ্ছিল, আপনি 3 কোটি টাকা অ্যাপ্রুভ করিয়ে 1 কোটি টাকা কেন দিলেন? সৌরিয়া জানায় এভাবেই তো তারা ক্লায়েন্টের টাকা সেভ করে আর তাদের ক্লায়েন্টের খেয়াল রাখে। এটাই তাদের বিজনেস পলিসি। আর মাধব সেটেলমেন্টে খুব পারদর্শী, তাই তারা মাধবকে রেখেছে। এমনকি আজকের সেটেলমেন্টের পুরস্কার হিসেবে তারা মাধবকে একটি ব্র্যান্ড নিউ কারও গিফট করে। নতুন কার দেখে তো রত্না মহাখুশি। সাথে রত্নার ছোট ভাই মানে মাধবের পরমাত্মীয় একমাত্র শ্যালক দীপও খুশি। দীপের সাথে যে মেয়েটিকে দেখছেন সে শিবানী মাথুর। লয়ার মন্দিরা মাথুরের কথা নিশ্চয় আপনাদের মনে আছে। ওই মন্দিরা মাথুরের একমাত্র মেয়ে বিদেশ থেকে ল কমপ্লিট করে মাধবের ল ফার্মে জুনিয়র লয়ারের কাজ করছে। যদিও নতুন কার পেয়ে সবাই খুশি, কিন্তু মাধব জানে সিএলইউ তাদের এক মুহূর্তেও শান্তিতে থাকতে দিবে না। অন্য দৃশ্যে কমলাকে দেখা যায় মাছ নিয়ে অ্যাপার্টমেন্টে পৌঁছে গেছে। তবে কমলা যে ফ্ল্যাটে কাজ করে সেই ফ্ল্যাটে গিয়েই দেখে ফ্ল্যাটের মালিক এক মেয়ের রক্তাক্ত মরদেহ কোলে নিয়ে বসে আছে। দেখা মাত্রই কমলা চিৎকার করে ওঠে, কিন্তু কে এই ব্যক্তি? মৃত মেয়েটি বাকে। আর এখানে কি হয়েছিল জানতে আমাদের 24 ঘন্টা পিছে ফিরে যেতে হবে। এ হচ্ছে ইরা অটিজম আক্রান্ত, মানে বয়স হলেও তার বুদ্ধির বিকাশ হয়নি। ইরা তার রুম থেকে বের হয়ে দেখে ড্রয়িং রুমের মধ্যে একটি পিয়ানো রাখা। মূলত আজ ইরার জন্মদিন, তাই ইরার মা আঞ্জু ইরাকে পিয়ানো গিফট করেছে। এ হচ্ছে ইরার বাবা ডক্টর রাগনাথ পাল। রাজ আর আঞ্জু 15 মাস যাবৎ সেপারেট, তবে এখনও তাদের ডিভোর্স হয়নি। দুজনে পাশাপাশি ফ্ল্যাটেই থাকে, তবে ইরা রাজের কাছে থাকে। আর ইনি হচ্ছেন রাজের মা। এই যে মেয়েটিকে দেখছেন তার নাম রোশনি, পেশা একজন নার্স। মূলত রোশনি 1 বছর যাবৎ ইরার দেখাশোনা করে আসছে। আর এই সুবাদেই রোশনির আর রাজের অ্যাফেয়ারও চলছে। আর এটা আঞ্জু এবং রাজের মাও ভালো করেই জানে। ইরা মূলত পিয়ানো বাজাতে খুবই পছন্দ করে, তাই সবাইকে পিয়ানো বাজিয়ে শোনাচ্ছিল। কিন্তু বাজাতে বাজাতে হঠাৎ ইরা অসুস্থ হয়ে পড়ে। অবশ্য কিছুক্ষণ পর ঠিকও হয়ে যায়। ইরা চাচ্ছিল সে স্কুলে যাবে, কিন্তু এমন অবস্থায় রাজ তাকে স্কুলে যেতে দিতে যাচ্ছে না। তার উপর রাতে আবার ইরার বার্থডে পার্টি, তাই ইরাও মেনে নেয়। কিন্তু রোশনি রাজকে মনে করিয়ে দেয়, তোমার তো সার্জারি আছে। যদিও রাজ একটু চিন্তিত, তারপর রোশনি বলে, আমি তো আছি, আমি ইরার খেয়াল রাখবো। তাই রাজ হসপিটালে চলে যায়। কিন্তু আঞ্জু ইরার মা হওয়া সত্ত্বেও রোশনিকে বেশি প্রাধান্য দেওয়াটা আঞ্জুরও একদম পছন্দ না। সিন হসে। তবে আজ ওটিতে একজন নতুন নার্স এসেছে, আর সে ভুল করায় রাজ তাকে ওটি থেকে বের করে দেয়। এরপর সার্জারি শেষ করে ফিরলে ডক্টর আর্শ মিস্ত্রি আসে। মূলত রাজ সন্দেহ করছিল ইরার ক্যান্সার হতে পারে, তাই টেস্ট করাতে দিয়েছিল। অবশ্য আর্শ জানায় চিন্তার কিছু নেই, ক্যান্সার না। শোনা মাত্রই রাজ আঞ্জুকে কল করে, কিন্তু তখনই রোশনি এসে পড়ায় রাজ কল কেটে দেয়। ক্যান্সার হয়নি শুনে রোশনিও খুশি। তবে ইরার লো ব্লাড সুগারের সমস্যা রয়েছে, তাই আর্শ জানায় আরও কয়েকটা টেস্ট করাতে হবে। এরপর আর্শ চলে যায়।
রোশনিও রাজকে বোঝাচ্ছিল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এদিকে আঞ্জু রাজের ফোনে কল করে যাচ্ছে। এরপর রাজ রোশনিকে ড্রপ করতে চায়। আজ ইরার বার্থডে পার্টি, কিন্তু সন্ধ্যার বার্থডে পার্টিতে রোশনি আসতে যাচ্ছিল না, কারণ রোশনির কথা তাদের সম্পর্কটা একটা অ্যাফেয়ার। সবাই এটা নিয়ে কী বলবে, আবার সেখানে আঞ্জুও থাকবে। অবশ্য রাজ বোঝায়, আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। তাই রোশনির পার্টিতে আসতে রাজি হয়। রাজ রোশনিকে ড্রপ করে ফ্ল্যাটে গিয়ে আগে আঞ্জুকে বলে যায় যে ওর ক্যান্সার হয়নি। এরপর দিন রাতে জন্মদিনের পার্টিতে রাজের আত্মীয়, বন্ধু, প্রতিবেশী অনেকে এসেছে। আঞ্জু এখন এসে পৌঁছায়নি, তবে রোশনি এসে পড়েছে। তাই রোশনিকে দেখা মাত্রই রাজ অন্যদের সাথে রোশনির পরিচয় করিয়ে দেয়। আর রাজের কথা আমরা এটাও জানতে পারি, রোশনি রাজের হসপিটালে নার্সের কাজ করে। বছরখানেক আগে ইরা খুব অসুস্থ ছিল, তখন ইরাকে যে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল, রোশনি সেই ওয়ার্ডে ডিউটি করত। আর সেখান থেকে ইরার সাথে রোশনির একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল। আর সেই সুবাদেই আঞ্জুর সাথে সেপারেট হওয়ার পর রাজ 1 বছর আগে আঞ্জুর দেখাশোনা করার জন্য রোশনিকে বাসায় নিয়ে আসে। আর সেখান থেকেই রোশনির সাথে রাজের অ্যাফেয়ার। রাজের মুখে সবকিছু শোনার পর সবাই রোশনির ভূয়সী প্রশংসা করছিল, আর রোশনিও পপকর্নের মতো ফুলে যাচ্ছিল। তাই পাশের রুমে গিয়ে লিপস্টিক ঠিক করছে। এরপর রোশনি যখনই বের হতে যাবে, দুজন বলাবলি করছিল, একজন নার্স, আঞ্জুর 1% তো হবে না। আর এটা শুনেই রোশনির মনটা একদমই ভেঙে যায়। এর মধ্যে আঞ্জু এসে পড়ে। সবাই তখন আঞ্জু আর আঞ্জুর শাড়ির প্রশংসায় ব্যস্ত। রোশনির মনে হচ্ছিল আঞ্জুর আশাতে সে যেন এক সাগর তলে তলিয়ে গেল। এরপর আসে কেক কাটার সময়। রোশনি প্রথমে ইরার পাশেই ছিল, কিন্তু পরিবারের এক একজন দাঁড়াতে দাঁড়াতে রোশনি একসময় অনেক দূরে চলে যায়। রোশনিও এই সব কিছুতে মেনে নিতে পারছিল না। তাই রোশনি একের পর এক ড্রিঙ্ক করে একসময় পার্টি থেকে বের হয়ে যায়। রাজও রোশনিকে বারবার কল করে যাচ্ছে, কিন্তু রোশনি রিসিভ না করে চলে যাচ্ছিল। তবে রোশনি যখন চলে যাচ্ছিল, কেউ একজন পিছে থেকে রোশনির ভিডিও বানাচ্ছিল। সিন চলে যায় পরদিন সকালে। রাজ ঘুম থেকে উঠেই দেখে রোশনি তার কোনো টেক্সটেরই জবাব দেয়নি। রাজের মা কোনো একটি কাজে বাইরে যাচ্ছিল, তাই রাজ তার মাকে বিদায় দিয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে যায়। অন্যদিকে কমলা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাজও সকাল 7:25 ফিরে আসে, আর কমলা আসে ঠিক সকাল 7:40। তবে কমলা ফ্ল্যাটে ঢুকেই দেখে রাজ রোশনির রক্তাক্ত মরদেহ নিয়ে বসে আছে। দেখা মাত্রই কমলা চিৎকার করে ওঠে, আর কমলার চিৎকার শুনে আঞ্জু এসে দেখে এই অবস্থা। আঞ্জু শুধু কমলাকে বলে, ইরা যেন এদিকে না আসে, তুমি ইরার কাছে যাও। আঞ্জু কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই আঞ্জু দ্রুত পুলিশকে কল করে, আর পুলিশ কন্ট্রোল রুম থেকে ইন্সপেক্টর গৌরীকে ঘটনাস্থলে পাঠানো হয়। গৌরী এসে দেখে অ্যাপার্টমেন্টের নিচে অ্যাপার্টমেন্টের বাসিন্দারা ভিড় করে আছে, কারণ পুলিশ কাউকে ভিতরে ঢুকতেও দিচ্ছে না, বের হতেও দিচ্ছে না। তাদের মধ্যে রাজের মাও আছে, তবে সে এখনও জানে না উপরে কি ঘটেছে। গৌরী উপরে যাওয়ার পর এসআই রবি জানায় যে ভিকটিমের নাম রোশনি, বাচ্চা দেখাশোনার কাজ করত। রোজ 7টা থেকে 7:30টার মধ্যে আসতো, আর রাজের সাথে তার অ্যাফেয়ারও ছিল। তবে সবাই এ ব্যাপারে জানে। গৌরী রোশনির বডি দেখতে গিয়ে পাশে রক্তের মধ্যে একটি কাচের টুকরো পেয়ে ফরেন্সিক টিমকে দিয়ে দেয়। এরপর রাজের কাছে জানতে চায়, এখানে কি হয়েছিল বলুন তো। রাজ বলে, ও আমার হাতের মধ্যে মারা গেছে, আমি ওকে বাঁচাতে পারলাম না। রাজ মূলত কথা বলার পরিস্থিতিতে ছিল না, তাই গৌরী গৌতমকে বলে যে বডিটি পোস্টমর্টমে পাঠাও, আর জিজ্ঞাসাবাদের জন্য রাজ আর কমলাকে থানায় নিয়ে যাও। এরপর গৌরী আঞ্জুর ফ্ল্যাটে যায়। আঞ্জু জানায়, আমি সকালে কমলার চিৎকার শুনে ওই ফ্ল্যাটে গিয়ে রাজের কোলে রোশনির বডি দেখেছিলাম। গৌরী জানতে চায়, আশেপাশে কোনো ছুরি, কাঁচি বা ধারালো কিছু পেয়েছেন? আঞ্জু বলে, এমন কিছু আমি দেখিনি। গৌরী আবারও জানতে চায়, রোশনির সাথে এখানকার কারোর কোনো ঝামেলা ছিল? অঞ্জু বলে, রোশনির বিষয়ে আমি খুব বেশি কিছু জানি না, তবে রাজের সাথে কারোর কোনো ঝামেলাই ছিল না। অঞ্জু রাজের সাথে সেপারেটের বিষয়টাও জানায়। সব শুনে গৌরী বলে, যেহেতু আপনাদের এখন ডিভোর্স হয়নি, তাই আপনাকে বলে যাচ্ছি, আমরা জিজ্ঞাসাবাদের জন্য রাজকে থানায় নিয়ে যাচ্ছি। আঞ্জু বলছিল, আপনারা যদি ওর ঘরটা সিল করে দেন, তার আগে আমার কিছু জিনিসপত্র আনতে হবে। তবে গৌরী সোজা না বলে দেয়। আঞ্জু তখন ইরার বিষয়ে বলে যে ওর কিছু জিনিসপত্র আছে, সেগুলো আনতে হবে। গৌরী বল, ঠিক আছে, আমি একজন কনস্টেবলকে বলে দিব। এদিকে ঘরের কোথাও মার্ডার ওয়েপন পাওয়া যায়নি, দেখে বোঝা যাচ্ছে কেউ পরিষ্কার করে ফেলেছে। তবে যে কোনো মূল্যেই তাদের মার্ডার ওয়েপনটি খুঁজে বের করতে হবে। তাই গৌরী রবিকে বলে যায়, সব জায়গায় তল্লাশি করো, আর এই অ্যাপার্টমেন্টের বাসিন্দা সহ গতরাতে যারা যারা পার্টিতে এসেছিল সবার তথ্য নাও। এরপর একদিকে রাজকে আর অন্যদিকে রোশনির মৃতদেহ ফরেন্সিক ল্যাবে নেওয়া হয়। রাজের শরীরে থাকা রক্তসহ সকল এভিডেন্স কালেক্ট করা হয়। রোশনির বডিরও পোস্টমর্টম শুরু করা হয়েছে। আর অন্যদিকে রাজকে বাঁচাতে অঞ্জু অ্যাডভোকেট মাধব মিশ্রের সাথে দেখা করে মাধবকে রাজের লয়ার হিসেবে হায়ার করে। এদিকে রাজ আর কমলাকে থানায় আনা হয়েছে। রবি গৌরীকে জানায় যে মার্ডার ওয়েপনটি এখনও পাওয়া যায়নি,
গৌরী জানতে চাচ্ছিল এভাবে কেন গলা কাটবে। রবির কথা রাগে হয়তো, গৌরীর কথা রাগে যদি মারবে তাহলে বারবার আঘাত করবে, এভাবে গলা কাটবে না। এরপর একদিকে রবি রাজকে আর অন্যদিকে গৌরী কমলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। রাজ জানায়, আমি প্রতিদিনের মতো জগিংয়ে বের হয়েছিলাম, যদিও রোজ 8টায় ফিরে আসি। গতকাল পার্টিতে বেশি ড্রিঙ্ক করায় আমার শরীরটা খারাপ ছিল, তাই আমি 7:25 ফ্ল্যাটে ফিরে আসি। আর আমি যখন এসেছিলাম দরজা খোলা ছিল, আর ভিতরে ঢুকেই দেখি রোশনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দেখা মাত্র আমি ওর কাছে যাই, কিন্তু ততক্ষণে অনেক রক্তপাত হয়ে গিয়েছিল। আবার কমলা গৌরীকে জানায় সকাল 7:40 ফ্ল্যাটে ঢুকে ওই দৃশ্য দেখা মাত্রই চিৎকার করেছিল। আর গতরাতে আঞ্জু আর রোশনি একই টাইপের শাড়ি পরায়। কমলা প্রথমে ভেবেছিল যে আঞ্জুর লাশ, পরে আঞ্জু এলে বুঝতে পারে ওটা রোশনির লাশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কমলা আরও জানায় গতরাতে পার্টিতে রাজ আর রোশনির সাথে কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছিল। আর এটা জানার পরই গৌরী রাজের কাছে জানতে চায় গতরাতে রোশনির সাথে কি হয়েছিল। রাজ বলে তেমন কিছু না, ও একটু বেশি ড্রিঙ্ক করেছিল, উলটপালট করছিল, তাই ওকে ঠান্ডা করতে আমি আমার রুমে নিয়ে গেছিলাম। এরপর তো চলে গিয়েছিল। যদিও মার্ডার ওয়েপন পাওয়া যায়নি, তারপর গতরাতে যেহেতু রাজ আর রোশনির ঝগড়া হয়েছে, আবার সকালে রাজের ফ্ল্যাটে রোশনির খুন হয়েছে, তাই গৌরীরা এখন রাজকে সন্দেহ করছে। সিসিটিভি ফুটেজ বলছে রোশনি রাজের ফ্ল্যাটে এসেছিল সকাল 7:15 আর রাজ জগিং থেকে ফিরেছিল 7:25। কমলা এসেছিল 7:40। তার মানে রাজের আসার কমলা আসার মাঝখানে 15 মিনিট একটা গ্যাপ ছিল। তাই গৌরীর ধারণা রাজ ওই 15 মিনিটের গ্যাপে রোশনির খুন করেছে। এই জন্য রাজকে রোশনির খুনের প্রাইম সাসপেক্ট হিসেবে অফিসিয়ালি অ্যারেস্ট করা হয়। এরপরই এসিপি রঘু সালিয়ান গৌরীকে এই কেসটির তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেয়। সাথে গৌরীকে বলেও দেয় যে মার্ডার ওয়েপন সহ রাজের খুন করার মোটিভটাও খুঁজে বের করো। এতক্ষণে মাধব এসে পড়েছে। মাধব রাজের সাথে দেখা করে রাজের থেকে পুরো ঘটনার বিষয়ে জানতে চায়। আর রাজের মুখে সবকিছু শোনার পর মাধব শুধু বলে এই কেস অনেক লম্বা চলতে যাচ্ছে, যতক্ষণ মার্ডার ওয়েপন পাওয়া না যাচ্ছে আমাদের টিকে থাকার চান্স বেশি। রাজ বলে তার মানে মার্ডার ওয়েপন না পাওয়া গেলে আমি অনায়াসে বের হতে পারবো। মাধব বলে না, যদিও আমি বেইলের আবেদন করব, কিন্তু বেল পাওয়া যাবে না। মাধব রাজকে এটাও বলে যায় আমাকে ছাড়া পুলিশের কোনো প্রশ্নের জবাব দিবেন না। সিন চলে যায় ম্যাজিস্ট্রেট কোর্টে। রাজের বিরুদ্ধে সকল অভিযোগ তোলা হয়েছে। সরকার পক্ষ থেকে পাবলিক প্রসিকিউটর কদমকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। মাধব বেইলের আবেদন জানায়, কিন্তু কোর্ট বেইল আবেদন ক্যান্সেল করে রাজকে রিমান্ডে পাঠায়। এদিকে পাবলিক প্রসিকিউটর লেখাকেও দেখা যায়। লেখা আরেকজনকে বলছিল মাধবের বিরুদ্ধে কদম জিততে পারবে না। আর গত সিজনে কিন্তু আমরা দেখেছিলাম লেখা মাধবের সাথে কেস লড়ে কীভাবে হেরেছিল, তাই মাধবের বিষয়ে লেখার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। অন্যদিকে মাধব সিএলইউকে না জানিয়ে রাজের কেসটি নেয়। সিএলইউ থেকে মিস্টার শৌরিয়া মাধবকে বলে যায় যতদিন আপনি আমাদের সাথে আছেন আমাদের অনুমতি ছাড়া কোনো কেস লড়তে পারবেন না। শৌরিয়া মোটামুটি মাধবকে ছোটোখাটো একটা ছেড়ে দিয়ে যায়। অন্যদিকে গৌরী রবিকে নিয়ে ফরেন্সিকে গেলে ডক্টর জানায় রোশনির বডিতে কোনো স্পট নেই, কোনো স্ট্রাগল হয়নি। খুব ধারালো কিছু দিয়ে সামনে থেকে গলাতে আঘাত করা হয়েছিল, আর আঘাতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে খুনি ডানহাতি। তবে গৌরী জানতে চায় মার্ডার ওয়েপন কি হতে পারে। ডক্টর বলে ব্লেড বা ছোট ছুরি। এদিকে রাজকে না পেয়ে ইরা শুধু রাজের কথা জানতে চাচ্ছে। এই জন্য আঞ্জু ইরাকে বলে যে পুলিশ বাবাকে কিছু প্রশ্ন করতে নিয়ে গেছে। ইরা জানতে চায় বাবাকে খারাপ কিছু করেছে। আঞ্জু বলে না। ইরার কথা তাহলে কেন পুলিশ নিয়ে গেল? রাজের মা বলছিল ওকে এসব পড়ার কি দরকার ছিল। কিন্তু অঞ্জুর কথা রাজ কবে নাগাদ ফিরতে পারবে আমরা কেউই জানি না। ওর জানা জরুরি। রাজকে ছাড়াও ও নিজেও অ্যাডজাস্ট হতে শিখুক। অন্যদিকে গৌরীরা থানায় ফিরেই রাজ, অঞ্জু আর রোশনির পরিচিতজন, প্রতিবেশী এবং পার্টিতে যারা ছিল তাদের জবানবন্দি নেয়। তাদের কেউ বলছে রাজ আর অঞ্জু কেন সেপারেট হয়েছিল তা তারা জানে না, আর রোশনির সাথে রাজের সম্পর্কটা কেউ গোল টিকার হিসেবে দেখছে। আবার কেউ বলছে রাজ আর রোশনি একে অন্যকে খুবই ভালোবাসত। কেউ তো বলছে পার্টিতে রোশনি একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তবে তাদের জবানবন্দিতে মার্ডার ওয়েপন বা মার্ডারের কোনো মোটিভ সম্পর্কে কোনো ধারণাই পাওয়া যাচ্ছে না। এর মধ্যে একটি নিউজ চ্যানেলে রোশনি আর রাজের পরকীয়া প্রেমের হিস্ট্রি প্রকাশ হয়ে যায়, সাথে পার্টির কিছু ফটো। ঠিক তখনই রোশনির মা আসে। রোশনির মা এসে গৌরীকে বারবার অনুরোধ করছিল সে একবারের জন্য রোশনিকে দেখতে চায়। তাই গৌরীরা রোশনির মাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যায়। মেয়ের গলা কাটা মৃতদেহ দেখে রোশনির মাও কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। এটা কোনো মা কিভাবে মেনে নিতে পারে? অন্যদিকে মাধবদের দেখা যায় এই কেসে এক্স্যাক্টলি কি ঘটতে পারে সেটা ভালো করে উপলব্ধি করার জন্য তারা এক একজন এক এক রোল নিয়ে রাজের ফ্ল্যাটের ঘটনাটি নিজেরা অভিনয় করে বোঝার চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী রোশনি, রাজ, কমলা
এরাই শুধুমাত্র বাইরে থেকে ঘরে এসেছিল। আর কমলার কথা মতো কমলার চিৎকার শুনে আঞ্জু এসেছিল। মাধবের কথা এমনটা তো হতে পারে যে কিলার গতরাতে পার্টির সময় থেকে ঘরে লুকিয়েছিল, পরদিন সকালে খুন করেছে। তবে এটাও কিন্তু বোঝার উপায় নেই, কারণ অ্যাপার্টমেন্টের বাইরে সিসিটিভি লাগানো থাকলেও অ্যাপার্টমেন্টের ভিতরে কোনো ফ্লোরেই সিসিটিভি লাগানো নেই। আবার এমন কাউকে বাইরে থেকে আসতে বা যেতেও দেখা যায়নি। মাধব বলে, তাহলে আমাদের এমন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যার মনের মধ্যে রোশনির প্রতি রাগ আছে আর সে এই অ্যাপার্টমেন্টে থাকে। দিব্য ছিল এমন তো একজনই আছে, অঞ্জু, কারণ অঞ্জু সেম ফ্লোরে থাকে। আর এমন রিলেশনশিপে অঞ্জুর খুন করার মোটিভটাও বেশি। রত্নাও বলে, এমনটা চিন্তা করলে ওদের মেয়ে ইরাও তো ঘরের মধ্যেই ছিল। আর রাজকে বাঁচানোর জন্য হয় আঞ্জুর উপর নাহলে ইরার উপর কারোর উপর সন্দেহ সৃষ্টি করতে হবে। আর এটা মোটেও সহজ কোনো কাজ নয়। অন্যদিকে গৌরীকে দেখা যায় কেসের সব খুঁটিনাটিগুলো খতিয়ে দেখছে। তখনই রবি এসে জানায় ফ্ল্যাটের মধ্যে যে কাচের টুকরোটি পাওয়া গিয়েছিল তার রিপোর্ট পেতে 2 দিন সময় লাগবে। গৌরী জানতে চায় ওই কাচের পুরুত্ব কত ছিল। রবি বলে 9 মিলিমিটার। গৌরী বলে, তার মানে পার্টিতে রোশনির হাত থেকে যে গ্লাসটি পড়েছিল এই কাজ সেই গ্লাসের না, কারণ গ্লাসের কাজ পাতলা হয়। আর এটা যেহেতু 9 মিলিমিটার, হয়তো এটা জানালার কাজ নয়তো কোনো শোপিসের কাজ হবে। আর এটা বলতে বলতেই সামনে থাকা একটি ফটো আর মার্ডার সিন থেকে তোলা ফটো চেক করে গৌরী রবিকে নিয়ে সোজা মার্ডার স্পটে চলে যায়। এদিকে মাধব আর শিবানীও অঞ্জুর সাথে দেখা করতে এসেছে। লিফটে তারা একসাথে ওঠে। মাধবরা অঞ্জুর ফ্ল্যাটে চলে যায় আর গৌরীরা যায় রাজের ফ্ল্যাটে। আর এখানে গিয়ে দেখে রাজ তার সোশ্যাল মিডিয়াতে পার্টি যে ফটো পোস্ট করেছিল সেখানে রাজের পিছের সেলফে একটি অ্যাওয়ার্ড দেখা যাচ্ছে, কিন্তু ক্রাইম সিন থেকে যে ফটো তোলা হয়েছে সেখানে এখানে কোনো অ্যাওয়ার্ড দেখা যাচ্ছে না। আবার এই জায়গাটা এখনও খালি, তাই এটা দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে এখান থেকে ওই অ্যাওয়ার্ডটি মিসিং হয়েছে। আর যে কাচের টুকরোটি পাওয়া গেছে, গৌরীর ধারণা ওই কাচের টুকরো এই অ্যাওয়ার্ডেরই। আর এই অ্যাওয়ার্ড কোনো সাধারণ অ্যাওয়ার্ড নয়, এটি একটি স্বর্ণের তৈরি স্কার্পেল, মানে যে নাইফ দিয়ে সার্জারি করা হয়। এখন গৌরীদের ওই স্কার্পেলটি খুঁজে বের করতে হবে। অন্যদিকে মাধবরা অঞ্জুর সাথে দেখা করতে গিয়ে অঞ্জুর ঘরে থাকা একটি অ্যাওয়ার্ড দেখে মাধব বুঝতে পারে অঞ্জু একজন লয়ার। তবে অঞ্জু জানায় বহু বছর হয়ে গেছে সে ল প্র্যাকটিস ছেড়ে দিয়েছে, আর এই কারণেই সে মাধবকে চেনে। তবে মাধবরা ইরার বিষয়ে বলায় অঞ্জু বলছিল আপনারা সময় নষ্ট করছেন, কারণ ইরা ওই দিন ওর নিজের রুমে ঘুমাচ্ছিল। আমি ওখানে যাওয়ার পরে ইরা ঘুম থেকে জেগেছিল। মাধবের কথা তা আমি জানি, তবে পুলিশের আগে ইরার সাথে আমাদের কথা বলতে পারলে বেশি ভালো হয়। এই জন্য অঞ্জু মাধবকে ইরার সাথে দেখা করতে নিয়ে যায়। তবে অঞ্জু আগে থেকে মাধবকে সতর্ক করে দেয় যে ওর সাথে একটু সফটলি কথা বলবেন। অন্যদিকে গৌরীরা অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছিল, তখন গৌরী রবিকে আবার বলে দেয় যে কোনো মূল্যে তাদের এখনও এই স্কার্পেলটি খুঁজে বের করতে হবে। কারণ গৌরী এখন ধারণা করছে পার্টির রাতে যেহেতু রোশনির সাথে রাজের ঝামেলা হয়েছিল, তাই পরদিন সকালে ওই স্কার্পেল দিয়েই রাজ রোশনির গলা কেটে খুন করেছে। তবে গৌরী যখন চলে যাচ্ছিল তখনই গৌরী লক্ষ্য করে একটি ময়লার গাড়ি যাচ্ছে। গৌরীর একটু সন্দেহ হয়, তাই রবিকে দিয়ে ওই ময়লার গাড়িটি আটকায়। এরপর ওই ময়লার গাড়ির স্টাফ মনুকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় মনু প্রতিদিন সকালে এই অ্যাপার্টমেন্টের সকল ফ্ল্যাটের ময়লা নিয়ে যায়। আর ওই দিন সকালে পার্টির অনেক ময়লা থাকায় পুলিশ আসার আগেই মনু সব ময়লা নিয়ে গেছিল। তাই গৌরীদের ধারণা ওই ময়লার সাথে হয়তো বা রাজু স্কালপেলটি ফেলে দিয়েছে, তাই ময়লার ভাগারে গেলে নিশ্চয়ই স্কালপেলটি পাওয়া যেতে পারে। এই জন্য তারা ময়লার ভাগারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। অন্যদিকে মাধব ইরার রুমে গিয়েছে। ইরা তখন ছবি আঁকছিল। মাধব ইরার কাছে জানতে চায় সবসময় তুমি কখন ঘুম থেকে ওঠো। ইরা জানায় 7টায়। মাধবের কথা, 7টায় যদি তুমি প্রতিদিন ঘুম থেকে উঠো, ওই দিন কেন 8টায় উঠেছিলে? অবশ্য আঞ্চু বলে আগের রাতে পার্টি ছিল তাই উঠতে লেট হয়েছে। মাধব জানতে চায় ওই দিন তুমি তোমার ঘরে থেকে বাইরের কোনো শব্দ পেয়েছিলে? তবে ইরা কেমন যেন ঘাবড়ে যাচ্ছিল আর এক পর্যায়ে সেখান থেকে উঠে চলেও যায়। আর এরপরে মাধব ইরার ওই পেইন্টিংয়ের খাতাটি নিয়ে দেখতে পায় সেখানে ইরা তার বাবা, মা এবং রোশনির ফটো এঁকে রেখেছে। তবে রোশনির ফটো একটু অদ্ভুত রকমের, কারণ ফটোতে দেখা যাচ্ছে রোশনি রক্তের মধ্যে ফ্লোরে পড়ে আছে। আবার গৌরীরাও কর্পোরেশনের ময়লার ডাম্পিয়ার্ডে পৌঁছে গেছে, কিন্তু এত বড় ডাম্পিয়ার্ডে তারা ওই ছোট স্কালপেলটি কিভাবে খুঁজে বের করবে? গৌরীর কথা তা আমি জানি না, যেভাবেই হোক ওই স্কালপেলটি খুঁজে বের করতেই হবে। তাই গৌরী রবিকে বলে কিভাবে খুঁজে বের করবে আমি জানি না, লোক লাগাও, ডগ স্কোয়াড ডাকো, যা করতে হয় করো, স্কালপেল খুঁজে বের করতেই হবে। সিন চলে যায় পরবর্তী দিন। গৌরী তখন বাড়িতে মেয়ের সাথে ব্রেকফাস্ট করছে। রবি কল করে জানায় তারা স্কালপেল খোঁজার কাজ করছে। তবে খুশির খবর হলো রাজের অ্যাপার্টমেন্টের যে ময়লা আনা হয় সেটা সিটি কর্পোরেশন থেকে আনা হয় না, একটি প্রাইভেট কোম্পানি থেকে আনে। আর তাদের 350-র মতো কয়েকটি ট্রাক আছে যেগুলো একটি নির্দিষ্ট জায়গা ময়লা ফেলে। তাই ওই জায়গাটি ঘিরে রবিরা তল্লাশি কাজ চালাচ্ছে। আর এদিকে অঞ্জুকে দেখা যায় ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসেই দেখে
ইরা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অঞ্জু বলছিল এখন স্কুলে যেতে হবে না, কিন্তু ইরা স্কুলে যেতে চাচ্ছে। আবার ইরার ওই আর্ট দেখে মাধব ইরার বিষয়ে স্টাডি করছিল। ইরার যেহেতু অ্যাসপারজাস রোগ আছে, তাই মাধব অনলাইনে সার্চ করে দেখে এই ধরনের রোগে আক্রান্ত রোগীরা সাধারণত তাদের যে কেয়ার গিভার থাকে, মানে তাদের যারা দেখাশোনা করে, তাদের উপর 68% অ্যাগ্রেসিভ আচরণ করে। তাই মাধবের অ্যাঙ্গেল থেকে ইরার রেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আবার মাধব আর রত্নার কথায় আমরা এটাও জানতে পারি, গত 3 দিন যাবৎ দীপ অফিসে আসছে না, দীপকে ফোনেও পাওয়া যাচ্ছে না। রত্নার কথা আপনি তোকে বলেছিলেন রশ্মি সম্পর্কে তথ্য নিতে। আমার ভাই হয়তোবা দিনরাত এক করে রশ্মির তথ্য জোগাড় করছে। অবশ্য দীপকে রাজের অ্যাপার্টমেন্টের আশেপাশে কারোর উপর নজর রাখতে দেখা যায়। উপরে অঞ্জু ইরাকে স্কুলে পাঠানোর জন্য রেডি করছিল। তখন ইরা অঞ্জুর কাছে জানতে চায়, মৃত্যু কি মা? অঞ্জু ইরাকে বোঝায়, আমাদের শরীর যখন কাজ করা বন্ধ করে দেয়, আমাদের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখনই আমাদের মৃত্যু হয়। আর সবাইকে একদিন মরতে হয়। কারোর স্বাভাবিক মৃত্যু হয়, কারোর অস্বাভাবিক, যেমন অ্যাক্সিডেন্ট। ইরা জানতে চায়, তাহলে কি রশ্মি দিদি আর কখনোই ফিরে আসবে না? অঞ্জু বলে না, তবে রশ্মি দিদির যে স্মৃতিগুলো আছে আমরা আমাদের মনের মধ্যে রেখে দিতে পারি। এরপর অঞ্জু ইরাকে স্কুলে ড্রপ করে। তবে যাওয়ার সময় অঞ্জু ইরাকে এটাও বলে যায়, বাবার বিষয়ে কেউ কিছু বললে কোনো কথার উত্তর দিবে না, আর তোমার দাদি এসে তোমাকে নিয়ে যাবে। এরপর ইরা স্কুলে যায়। তবে ইরাকে স্কুলে দেখেই ইরার ক্লাসের বাচ্চারা বিভিন্ন বাজে কমেন্টস করতে শুরু করে। এদিকে ইরার ওই পেইন দেখে আর ইরার সমস্যার কথা জানতে পেরে মাধব শিবানীকে নিয়ে ইরার ডক্টর আর্শ মিস্ত্রির সাথে দেখা করে। আর আর্শের কাছে জানতে পারে রাজের কথা মতে কিছুদিন আগে সে ইরার ক্যান্সার পরীক্ষা করেছিল। তবে যেটা সন্দেহ করেছিল সেটা হয়নি। কিন্তু ইরার এখন একটি সমস্যা আছে, সেটা হলো লো ব্লাড সুগার। আর্শ এটাও বলে ঘটনার আগের দিনও রাজা রশির সাথে তার দেখা হয়েছিল। মূলত আর্শ রাজের ব্যাচমেট ছিল, সে খাতিরে বহুদিন যাবতই সে রাজকে ভালো করে জানে। আর্শ বলে রাজ রোশনিকে খুবই ভালোবাসত। তবে মাধব ইরার বিষয়ে আর্শের কাছে জানতে চায় যে এই রোগে আক্রান্ত বাচ্চারা কোনো ভায়োলেন্ট আচরণ বা অ্যাগ্রেসিভ হওয়ার কোনো সম্ভাবনা আছে। আর্শ বলে আছে, কিন্তু ইরা এরকম না, কারণ ইরা সারা জীবন থেরাপি নিয়েছে, ও একদম ভায়োলেন্ট না। তবে মাধবের কথায় আর্শও বুঝতে পারছে মাধবরা ইরাকেও সন্দেহ করছে যে ইরাই হয়তোবা খুন করতে পারে। আর্শের কথা আপনারা যদি এটা ভেবে থাকেন, একদমই ভুল। সিন চলে যায় ইরার স্কুলে। আজ ইরার স্কুলে পিয়ানো টেস্ট, তাই টিচার দুজন করে টিম করে টেস্ট নিচ্ছিল। কিন্তু ইরার সাথে কেউ নেই, ইরা একা। তাই টিচার ইরাকে টেস্ট দিতে বলে। আর ইরা যখন বাজাচ্ছিল তখন টিচারের একটি কল আসায় সে একটু বাইরে চলে যায়। আর তখন ওই 2 বাচ্চা দুষ্টুমি করে একটি ব্যাগ এনে ইরার পাশে রেখে ইরাকে ব্যঙ্গ করে বলছিল এখন ওর পার্টনার হয়ে গেছে। পুরো ক্লাসের সবাই তখন ইরাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। আর ইরাও তখন অনেক ভায়োলেন্ট হয়ে হাতে থাকা কলম দিয়ে ওই ব্যাগে থাকা টেডিটিকে ইচ্ছামতো কোপাচ্ছিল। আর ইরার এমন ভায়োলেন্ট আচরণ দেখে টিচার এবং বাচ্চারা সবাই ভয় পেয়ে যায়। সিন চলে যায় থানায়। অঞ্জু রাজের সাথে দেখা করতে এসেছে। অঞ্জু রাজকে সান্ত্বনাও দেয়, তুমি চিন্তা করো না, খুব দ্রুত তোমাকে বের করার চেষ্টা করছি। অন্যদিকে লেখাকে দেখা যায় তার সিনিয়র সাথে কথা বলছে। কারণ লেখার কথা, মাধব মিশ্রার সাথে কদম স্যার কখনোই কেস জিততে পারবে না, কারণ মাধব মিশ্রা খুব চতুর স্বভাবের লোক। তাই লেখা চাচ্ছিল কেসটা যেন কদম থেকে নিয়ে কেসটা যেন লেখাকে দেয়া হয়। অবশ্য লেখার সিনিয়র সোজা বলে দেয়, আমরা এখানে জাস্টিস দেওয়ার জন্য কাজ করি, কোনো পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্য না। মোট কথা সে মনে করছিল লেখা যেহেতু আগে একবার মাধবের থেকে কেস হেরেছে, তাই বদলা নেওয়ার জন্য কেস নেওয়ার চেষ্টা করছে। কিন্তু লেখা বোঝায়, আমি আগেও মাধবের বিরুদ্ধে কেস লড়েছি, ওর স্ট্র্যাটেজি সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া আছে। তারপরও লেখার সিনিয়র শুধু বলে দেয়, সেটা আমি ভেবে দেখব। এদিকে ইরাকে ইরার দাদি বাসায় নিয়ে এসেছে। অঞ্জু এসেও দেখে ইরা এমন বিহেভ করছে। ইরার দাদি যেন স্কুল থেকে বলেছে 20 দিন যেন ওকে স্কুলে না পাঠানো হয়, আর 1 ঘন্টা যাবত এমন করে যাচ্ছে। অবশ্য আঞ্জু ইরাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর এটা দেখে ইরার দাদি বলে ওঠে, রশ্মি থাকলে অনেক আগে হ্যান্ডেল করতে পারত। আবার মাধব তার চেম্বারে গিয়ে দেখে মিস্টার শৌরিয়া বসে আছে। মূলত শৌরিয়া মাধবকে নিষেধ করার পরও মাধব রাজের কেস নিয়ে কাজ করায় সিএলও কোম্পানি মাধবের উপর ক্ষুব্ধ। কারণ মাধব যে ডক্টরের কেস লড়ছে তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে। আর মাধব যেহেতু সিএলও কোম্পানির হয়ে কাজ করছে, তাই এখানে কোম্পানির সুনাম নষ্ট হওয়ার একটা সুযোগ আছে। তাই শৌরিয়ারা কিছুতেই চায় না এমন কোনো লয়ার তাদের সাথে কাজ করুক। তাই শৌরিয়ারা কিছুতেই তাদের কোম্পানির বদনাম হতে দিতে চাচ্ছে না। মাধব বোঝানোর চেষ্টা করে, যদি আমার ক্লায়েন্ট নির্দোষ প্রমাণিত হয়, শৌরিয়ার কথা তাতে কিছুই যায় আসে না। কারণ কার নামের সাথে যদি খুনি দাগ লেগে যায়, নির্দোষ প্রমাণিত হলে সেটা মেটানো যায় না। শৌরিয়া মাধবকে তার টার্মিনেশন লেটারটি ধরিয়ে দেয়। তবে যাওয়ার সময় শুধু বলে যায়, আপনার জন্য আজকের দিনটি সময় আছে, আপনি ভালো করে চিন্তাভাবনা করে দেখুন,
আপনি ডক্টর রাজের কেস লড়বেন না সিএলইউ কোম্পানির সাথে থাকবেন? আর শৌরিয়া বের হওয়া মাত্রই একটি নিউজ চ্যানেলে এই মার্ডার কেসের একটি গুরুত্বপূর্ণ আপডেট আসে, যেখানে মনুর নাম উঠে এসেছে। কারণ এই মনু প্রতিদিন এই অ্যাপার্টমেন্টের ময়লা ফেলার কাজ করে। আর মনু একটা দুশ্চরিত্র লোক। মনু সবসময় মেয়েদের অশ্লীল ভিডিও বানিয়ে বেড়ায়। আর মনু যেহেতু ময়লা ফেলানোর কাজ করে, তাই খুন করার পর মার্ডার ওয়েপন লুকানো তার জন্য কোনো বিষয়ই না। কারণ ওই অ্যাপার্টমেন্টই না, ওই অ্যাপার্টমেন্টে থাকা প্রত্যেকটি ফ্ল্যাটে ঢোকার অ্যাক্সেস মনুর কাছে আছে। আর মনুর বিরুদ্ধে এই খবর প্রকাশ হওয়া মাত্রই পুলিশ মনুকে অ্যারেস্ট করে। এদিকে দীপকেও দেখা যায় অফিসে ফিরেছে। আর দীপের মুখে জানা যায় মাধব আর শিবানী যেদিন ইরার সাথে দেখা করতে গিয়েছিল, সেদিন দীপও গিয়েছিল। আর দীপকে কার পার্কিং করতে রেখে মাধবরা উপরে গিয়েছিল। এরপর গৌরী যখন মনুকে জিজ্ঞাসাবাদ করছিল, তখন পাশে থেকে দীপ মনুর বিষয়ে জানতে পেরেছিল। আর এরপর মনুর পিছু করে মনুর বিষয়ে সব তথ্য জোগাড় করেছে। আর সেই তথ্যই সে একটি নিউজ চ্যানেলে দিয়েছে। মূলত দীপ গোপনেই তদন্ত করে নিউজ চ্যানেলে এটি প্রকাশ করে দীপ ভাবছে সে হয়তোবা মাধবের অনেক উপকার করেছে। কিন্তু মাধব সবকিছু শোনার পর শুধু বলে, তুমি আমার কোনো উপকার করনি, পুলিশের উপকার করে এসেছ। কারণ এই বিষয়টা যদি তারা জানার পর গোপন রাখত, তারা কোর্টে গিয়ে মনুর কথা উত্থাপন করে রাজকে হয়তোবা বেল দিতে পারত। কিন্তু এখন এটা পুলিশের হাতে চলে গেছে। অন্যদিকে মনুকে অ্যারেস্ট করে আনার পর রঘু গৌরীকে ডেকে মনুর ফোনটি দেখায় যে এখানে যে মেয়েগুলোর ফটো আছে তার মধ্যে সব থেকে বেশি ফটো তোলা হচ্ছে রোশনির। এমনকি পার্টির রাতে যখন রোশনি ফিরছিল তখনও পিছে থেকে তার ভিডিও করা হয়েছে। রঘুর কথা পুরো বিল্ডিংয়ের অ্যাক্সেস ছিল ওর কাছে। আর আমরা ওকে না ধরে ওর বড় জায়গা মতো ময়লার মধ্যে স্কালপেল খুঁজে বেড়াচ্ছি। ক্রাইমের সময়ও ক্রাইম স্পটে ছিল। কিন্তু গৌরী বলে রোশনির সাথে কোনো স্ট্রাগল হয়নি। রঘুর কথা তাতে কি, ওর ফোনের মধ্যে ফটোগ্রাফ আছে, পার্টির রাতে ফটোগ্রাফ আছে। সাসপেক্ট আমাদের সামনে ছিল, আর তুমি কিভাবে মিস করলে? গৌরী বলছিল, স্যার আমি ওকে জিজ্ঞাসাবাদ করে সবকিছু সলভ করছি। কিন্তু রঘু আর গৌরীর উপর বিশ্বাস করতে পারছে না। আবার উপর থেকেও প্রেশার আসছে। তাই রঘু গৌরীর থেকে কেসটি নিয়ে একজন সিনিয়র ইন্সপেক্টরকে দিয়েছে। আর এই সিনিয়র ইন্সপেক্টর আর কেউ নয়, গৌরীর সাবেক স্বামী হার্ষ প্রধান। আর গৌরীর জন্য এটা মোটেও সুখবর নয়। তবে হার্ষ কেসটি বুঝে নিয়ে গৌরীকে শুধু বলে এখানে হার্ষের কোনো চয়েসই ছিল না, রঘুর কথায় তাকে কেসটি নিতে হয়েছে। তবে এটা গৌরীর জন্য অপমানজনক। আবার মনু অ্যারেস্ট হওয়ার পর কেসটিও জটিল হয়ে গেছে। এদিকে মাধব যে কোম্পানির হয়ে কাজ করে মানে সিএলইউ, তারাও তাকে প্রেশার ক্রিয়েট করেছে। মাধব এখন কোন দিকে যাবে বুঝতে পারছে না। তবে রত্না মাধবকে বোঝায়, আপনি অনেক ভালো বোঝেন, আপনার মন যেটা বলে আপনি সেটাই করুন। এই জন্য মাধব অনেক চিন্তাভাবনা করে সিএলইউ থেকে তাকে যে কারটি গিফট করা হয়েছিল, মাধব ওই কারটি ফার্নান্দেজের বাড়িতে রেখে আসে। মানে ফার্নান্দেজের যে ক্ষতিপূরণের টাকা দিয়ে মাধবের জন্য কার কেনা হয়েছিল, সেটা যার প্রাপ্য মাধব তাকেই সেটা দিয়ে এলো। তার মানে মাধব আর সিএলইউ ল ফার্মের হয়ে কাজ করছে না। এদিকে হার্ষ দায়িত্ব বুঝে নিয়েই মনুকে টর্চার শুরু করেছে। কারণ যেভাবেই হোক তাকে মনুর থেকে তথ্য বের করতে হবে। কিন্তু মনু কিছু স্বীকারই করছে না। এক পর্যায়ে মনু পানির জন্য অনুরোধ করছিল। তখন হার্ষ একটি খালি পানির গ্লাস ছুঁড়ে মারলে মনু বাঁ হাত দিয়ে ধরে ফেলে। আর তখনই হার্ষের সন্দেহ হয়। আবার মনুর সাথে যে ফোনটি পাওয়া গেছে, ওই ফোনের ক্লাউড অ্যাকাউন্টে একটি ভিডিও পাওয়া যায়, যেটা দেখা মাত্রই গৌরী রঘুর কাছে যায়। এদিকে প্রধান রঘুকে বলে, স্যার আমি ভিকটিমের বডি দেখেছি, আর ফরেন্সিক এক্সপার্টের সাথে আমার কথা হয়েছে। যে খুন করেছে সে ডানহাতি, কিন্তু মনু বাঁহাতি, তাই মনুর খুন করার চান্সটা কম। এরপর গৌরী মনুর ফোনে থাকা ওই ভিডিওটি রঘুকে দেখায়। আর এই ভিডিওতে বেসমেন্টে কারের মধ্যে রাজ আর অঞ্জুকে কিস করতে দেখা যাচ্ছে। আর এটা দেখার পরই কেসের মোড় ঘুরে যায়। কারণ সবাই জানে রাজ আর অঞ্জু সেপারেট, আর এজন্যই রাজ রোশনির সাথে রিলেশনশিপে ছিল। আবার এই ভিডিওটি করা 2 সপ্তাহ আগের, তাই এই ভিডিওটি এখন সন্দেহ তৈরি করছে। কারণ রাজ আর অঞ্জুর মধ্যে যদি নতুন করে আবার সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে এটা তো একদমই সিম্পল, রাজ আর অঞ্জু মিলেই তাদের পথের কাটা মানে রোশনিকে সরিয়ে দিয়েছে। তাহলে কি রাজ আর অঞ্জু মিলে রোশনিকে খুন করলো? তবে এই উত্তর পেতে হলে আপনাদের পরবর্তী পর্ব দেখতে হবে। যদিও আমি অপেক্ষা করতে পছন্দ করি না, তারপর এখানে কিছু করার নেই। কারণ যে প্ল্যাটফর্মে এই সিরিজটি রিলিজ করা হয়েছে, সেখানে শুধুমাত্র সিজন 4-এর 3টি এপিসোড রিলিজ করা হয়েছে। আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে নতুন এপিসোডগুলো রিলিজ করা হবে। তাই বাকি এপিসোডগুলো রিলিজ হলেই আমি সবগুলো একসাথে আপনার জন্য এক্সপ্লেন করব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।